মধ্যযুগের আগে থেকেই ভারত ও বাংলার মশলা এবং অন্যান্য জিনিসের দুরন্ত কদর ছিল ইউরোপে। এমনকি মশলা দিয়ে নাকি জিনিস কেনা বেচা হতো। শোনা যায় যে 1 পাউন্ড আদা দিয়ে ভেড়া অথবা 1 পাউন্ড জাফরান দিয়ে ঘোড়া কেনা যেত। কাজেই বাংলায় বাণিজ্যিক ঘাঁটি বসানোর ব্যাপারে ইউরোপীয় দেশের দুর্বলতা মোটেই আশ্চর্যের ব্যাপার নয়। এবং অচেনা অজানা বিদেশ বিভূতিতে নানান বাধা বিপত্তি সত্ত্বেও বেশ কিছু দেশ কিন্তু বাংলাতে বাণিজ্যিক ঘাঁটি পেরেছিল। ব্যান্ডেলে পর্তুগিজ, চুচুড়াতে ডাচ, চন্দননগরে ফরাসি, ভদ্রেশ্বরে জার্মান, ইছাপুরে অস্ট্রিয়া, শ্রীরামপুরে ডেনিশ এবং হুগলিতে ইংরেজ। পর্তুগিজরা ভারতে আসে 1497 সালে। তবে 1700 শতকের গোড়া থেকেই কিন্তু তাদের গদি নড়বড়ে হতে শুরু করে। ইউরোপের উঠতি শক্তি তখন ইংরেজ এবং ডাচ। এই দুটি দেশই বাণিজ্যিক প্রভাব বিস্তারের জন্য এক অভিনব পথ বার করল। সংগঠিতভাবে বাণিজ্য এবং আনুষঙ্গিক কাজ চালানোর একচ্ছত্র অধিকারী হল বেসরকারি সংস্থা। শুরু হলো 1600 সালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং 1602 সালে ডাচ দেশে ভেরেনিগডে ওস্ট ইন্ডিসে কোম্পানি, ছোট করে ভিওসি। কোম্পানির বাড়ন্ত ক্ষমতার সাথে তাল মিলিয়ে বহু বছর ধরে চলে আসা বাণিজ্যিক রীতিনীতিও ধীরে ধীরে নিল এক নতুন রূপ। শুরু হলো কোটি কোটি টাকার ব্যবসা। একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যেন তেন প্রকারেণ মুনাফা বৃদ্ধি। বাণিজ্যের সাথে তাল মিলিয়ে চলতে লাগলো রাজনৈতিক এবং কূটনৈতিক ছলচাতুরি। এদের মধ্যে প্রথম বড় মাপের সাফল্যের স্বাদ পেয়েছিল ভিওসি কোম্পানি। 1670 সালে যখন সাফল্যের উচ্চ শিখরে, তখন তাদের 80,000 কর্মচারী, 30,000 সেনা, 200 জাহাজ এবং বাৎসরিক আয় আজকের দিনে $790 কোটি। এখনকার একাধিক নামকরা কোম্পানির আয় যোগ করলেও ছাড়ানো যাবে না। তবে ভিওসির এই উত্থানের কার্যকারণ বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1500-1700 সালের কথা। পর্তুগিজরা বাংলায় ঢুকে ঢুকে করছে, আর ইউরোপে মার্টিন লুথার রোমান ক্যাথলিক ধর্ম সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কলম ধরেছেন। ফলে প্রোটেস্ট্যান্ট ধর্মের ছোঁয়া লাগতে শুরু করেছে উত্তর ইউরোপের বেশ কিছু দেশে, নেদারল্যান্ড তার মধ্যে অন্যতম। তবে দক্ষিণ ইউরোপে স্পেন এবং পর্তুগাল কিন্তু পুরোদমে ক্যাথলিক। আর ডাচদের দেশ নেদারল্যান্ড তখন যেহেতু স্পেনের রাজত্বে, স্পেনের রাজা চার্লস উঠে পড়ে লাগলেন ডাচ দেশের ক্যাথলিক ধর্ম বিরোধিতা দমনে। সাথে চলতে লাগলো ডাচ মানুষদের উপর নানান অত্যাচার এবং দুর্ব্যবহার। এরপর 1556 সালে স্পেনের নতুন রাজা হলেন ফিলিপ। নিপীড়নের মাত্রা বাড়ল, বই কমল না। ডাচ মানুষদের রাগ ছাই চাপা আগুনের মতন হু হু করে জ্বলে উঠল। 1568 সালে শুরু হলো খোলাখুলি বিদ্রোহ এবং লাগলো যুদ্ধ। 13 বছর যুদ্ধের পর 1581 সালে নেদারল্যান্ড স্বাধীনতা ঘোষণা করল। রাজা ফিলিপ কিন্তু দমে যাবার পাত্র না। পর্তুগাল তখন স্পেনের রাজত্বে। ফলে ডাচদের জব্দ করাটা বেশ সহজ হয়ে গেল। লিসবন বন্দরে আসা যাওয়া নিষিদ্ধ করে দিলেন। অর্থাৎ প্রাচ্য দেশের মশলা এবং অন্যান্য মূল্যবান জিনিস ডাচদের নাগালের বাইরে চলে গেল। এই দুর্বিষহ লাঞ্ছনার জবাব দিতে ডাচরা উঠে পড়ে লাগলো ভারতে পৌঁছানোর রাস্তা বের করতে। 1595 সালে প্রথম ডাচ জাহাজ পাড়ি দিল প্রাচ্য দেশের দিকে। অবশ্য ভারতে নয়, পৌঁছল ইন্দোনেশিয়াতে। ফিরে এলো 2 বছর পর। পয়সা কড়ির দিক থেকে বিশেষ লাভজনক না হলেও মূল্যবান অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় তথ্য হাসিল হলো অনেক। একই সময় ভ্যান লিনশোটেন নামে এক ডাচ ভদ্রলোক 10 বছর ভারতবর্ষে পর্তুগিজদের সাথে কাজ করে দেশে ফিরে একটি বই লিখলেন 1596 সালে। নাম ইটিনারারিও। এতে ছিল মানচিত্র সহ জলপথে ভারতে পৌঁছানোর রাস্তা এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য। ডাচদের মনোবল অনেকটা বেড়ে গেল। এরপর 5 বছর ধরে বিভিন্ন ব্যবসাদারদের উদ্যোগে প্রায় 100 জাহাজ ইন্দোনেশিয়া ও আশপাশের দ্বীপগুলোতে গিয়ে পৌঁছল। ধীরে ধীরে বাণিজ্যিক সম্পর্কও গড়ে উঠল। এরই সাথে এক নতুন প্রশ্নও কিন্তু মাথাচাড়া দিল। পর্তুগিজরা 100 বছর ধরে প্রাচ্য দেশের উপর কবজা করেছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একই উদ্দেশ্য নিয়ে নেমেছে কোমর বেঁধে। এই দুই শক্তির মোকাবিলা হবে কিভাবে? ডাচরা বুঝল, নিজেদের জায়গা পাকা করতে গেলে বাণিজ্যিক শক্তি এবং চিন্তাধারা একত্রিত করতে হবে। বিভিন্ন ব্যবসাদারদের অনেক বুঝিয়ে 2 বছরের মধ্যে শুরু হলো ভিওসি কোম্পানি। একচ্ছত্র বাণিজ্যিক অধিকারের সাথে লিখিত অনুমতি পেল সেনাবাহিনী রাখবার, দুর্গ বানাবার, বিদেশি শাসক গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করবার এবং প্রয়োজনে যুদ্ধ ও বিদেশি প্রজাদের বিচার ব্যবস্থা করবার। ডাচ রাষ্ট্রের মধ্যে গড়ে উঠল আরেক স্বাধীন সাম্রাজ্য। ভিওসির ব্যবসা বাড়তে লাগলো তরতরিয়ে। কয়েক দশকের মধ্যে সত্যিই এক বিরাট সাম্রাজ্যের অধিকারী হলো এবং তার কিছু বিবরণ এবং নমুনা আমরা আলোচনা করব পরের পর্বে।